আচ্ছা বলে রাখি, যারা মানাগ্রাম আসবেন, আমরা তো বাসে করে ওইদিকে নামছি, ওই দিক থেকে নেবে। এই যে কনস্ট্রাকশানটা হচ্ছে, এই কনস্ট্রাকশানটা হয়ে বদ্রী বিশালের মন্দিরটা ওদিকে, আর ওইখান থেকে যে রাস্তাটা ঘুরে যাচ্ছে কনস্ট্রাকশন হচ্ছে, ওখান থেকে যে রাস্তাটা ঘুরে আসছে, এখান থেকে এই রাস্তাটা ঘুরে এইখানে একখানা রেনোভেশন হচ্ছে। এটা কোথাও সময় পুকুর ফুকুর বা কিছু এরম জাতীয়, যেখানে মাছ ফাছ ছাড়া থাকবে বা দু একটা ফাউন্টেন হবে। এখানে লাইট হচ্ছে, এইখানে লাইট হচ্ছে, লাইট দিয়ে পুরো টোটাল এইখানটাকে এই জায়গাটাকে টোটাল লাইট দিয়ে কভার করা হবে, ঠিক আছে। আর এইখান থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে পাহাড়ের পাশ থেকে, আর আমি আগে জানিয়েছি এটা নরনারায়ণ পাহাড়, এই দুটো যে পাহাড় আছে এই দুটো পাহাড় নরনারায়ণ পাহাড়। এই পাহাড়টা থেকে রাস্তাটা পুরো সম্পূর্ণ ডান দিকে চলে যাচ্ছে। এখান থেকে আমাদের সিধে যেতে হবে মানাগ্রাম। এখান থেকে মোটামুটি 2.5 কিলোমিটার গেলেই মানাগ্রাম। তো আমরা এখন যাচ্ছি মানাগ্রামের দিকে। তো এর আগে আমরা শুনেছিলাম হিমাচলে যে চিটকুল আছে, বাঞ্জারা হয়ে চিটকুল যে গ্রামটা যাচ্ছে, চিটকুল গ্রামটা হচ্ছে ভারতের শেষ গ্রাম। আর এখানে আমাদের উত্তরাখণ্ডের যে আছে মানাগ্রাম, সেই মানাগ্রামটা হচ্ছে গিয়ে আমাদের ইন্ডিয়ার শেষ ভিলেজ। এরপর আর কোনো জায়গা নেই। তারপর থেকে পড়ে যাচ্ছে তিব্বত, আর ওখানেও কিন্তু ঠিক সেম একই অবস্থা। ওখান থেকে হচ্ছে গিয়ে চিটকুল থেকে যে বেরিয়ে যাচ্ছে ভিলেজটা, সেখান থেকেও বেরিয়ে যাচ্ছে তিব্বত। সুতরাং উত্তরাখণ্ড এবং হিমাচল এই দুটো যে জায়গা আছে, এই দুটো জায়গা থেকেই কিন্তু আমাদের মোটামুটি আমাদের পার্শ্ববর্তী যে দেশ তিব্বত, চায়না, সেখানের সাথে কিন্তু কানেক্টিং আছে। তো চলুন এখন আমরা যাই মানাগ্রামের দিকে। আমরা এখন যাচ্ছি মানাগ্রামের দিকে। মানাগ্রাম যা ভারতের একটা শেষ গ্রাম নামে পরিচিত। এটি উত্তরাখণ্ডের চামেলি জেলায় অবস্থিত, বদ্রীনাথের কাছে। এই গ্রামটি হিমালয়ের পাদদেশে অবস্থিত। এর উচ্চতা সমুদ্রতল থেকে 3200 মিটার, অর্থাৎ 10,500 ফুট উচ্চতা। একসময় এটি কেবল তীর্থযাত্রীদের কাছে পরিচিত ছিল, কিন্তু এখন এটি উত্তরাখণ্ডের একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হিসেবে মানা হয়। মানাগ্রামের ইতিহাস এবং ঐতিহ্যের সাথে এটি পঞ্চপাণ্ডবদের কিংবদন্তি এবং পর্যটকদের আকর্ষণ করে। মানাগ্রাম ভারত ও তিব্বতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথের অংশ ছিল। ভারতীয় মানা গিরিপথ ব্যবহার করে তিব্বতের সাথে গম, যব এবং শিলা লবণের ব্যবসা করত। 1962 সালে যুদ্ধের পর এই সীমান্ত বন্ধ করে দেওয়া হয় এবং চীন বাণিজ্য সহজতর করে। মানাগ্রাম বদ্রীনাথ মন্দিরের থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত। মানাগ্রামকে প্রথম গ্রাম হিসেবে বিবেচনা করা হয়। উত্তরাখণ্ড সরকার মানাকে একটি পর্যটন গ্রাম হিসেবে চিহ্নিত করেছে। ঐতিহ্যের সাথে মানাগ্রাম এবং পঞ্চপাণ্ডবদের কিংবদন্তি এবং অত্যাধুনিকতার জন্য পরিচিত। এটি একটি শান্ত গ্রাম ছিল, যা পর্যটনের জন্য এটি জনপ্রিয় গন্তব্য। এটি হলো মানাগ্রামের একটা ছোট ইতিহাস। তো মানাগ্রাম যেতে গেলে আমরা যে জলাশয়টা পার করলাম, জলাশয় পার করে ডান দিকে ওখানে প্রচুর গাড়ি আছে, 50 টাকা করে শেয়ারিং নেয়। এই রাস্তাটা, ওই ডান দিক থেকে যে রাস্তাটা বলছি, সেই রাস্তাটা একদম সিধে বদ্রীনাথ মন্দিরের ওখানে চলে যাচ্ছে, যেখান থেকে বাসগুলো এসে হরিদ্বার, দেরাদুন, কেদারনাথ বিভিন্ন জায়গা থেকে যেসব বাসগুলো আসে, সেই সব বাসগুলো গিয়ে কিন্তু বদ্রীনাথের ওখানে স্ট্যান্ড করে, এবং ওখান থেকে কিছু ছোটো গাড়ি আছে যেগুলো পেছন দিকের রাস্তা দিয়ে আসে ওই জায়গাটায়, এবং ওই একটাই রাস্তা, মেন রাস্তা যেটা দিয়ে মানাগ্রাম যাওয়া যায়। আমরা যে মানাগ্রাম যাচ্ছি, সামনে দেখাচ্ছি আপনাদের একটা হেলিকপ্টার দাঁড়িয়ে আছে, কারণ আজকে উপরাষ্ট্রপতি আসার কথা, সেই জন্য প্রচণ্ড কড়া নিরাপত্তা, প্রচুর পুলিশ মিলিটারি মোতায়েন করা হয়েছে। জায়গায় জায়গায় পুরো ভর্তি। আমরা তো গাড়ি পাইনি, এর কারণ হচ্ছে কি, আমাদের চেনা একজন ছিল আর্মি, তার গাড়ি করেই আমরা এই বদ্রীনাথটা টোটাল ঘুরবো। এখনও যাচ্ছি, গাড়িটা দেখলে বুঝতে পারবেন লুকিং গ্লাসটা। তো যাই হোক, আমরা দেখতে দেখতে চলে এলাম মানাগ্রামের দিকে। মানাগ্রাম গাড়ি করে আসতে খুব বেশি হলে 5 মিনিট সময় লাগবে, তার বেশি লাগবে না। তবে যাই হোক, প্রচণ্ড কড়া নিরাপত্তার মধ্যে আমরা সেরকমভাবে ভিডিও করতে পারিনি, থেকে কেটে ভিডিও করেছি। তো যাই হোক, মানাগ্রাম চলে এসেছি। মানাগ্রাম থেকে এবার আমরা আগে যাব। আগে যা বিভিন্ন জিনিসের ইতিহাস আছে, সেই ইতিহাসগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। দয়া করে ভিডিওটা পুরো দেখবেন, কিন্তু স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু অনেক ইতিহাস আছে, যে ইতিহাসগুলো আপনারা মিস করে যাবেন। হয়তো অনেক ভিডিও দেখেছেন, অনেক কিছু শুনেছেন, কিন্তু আমাদের এই যে ইতিহাসটা আমরা নিয়ে আসছি, সেই ইতিহাসটা চেষ্টা করব যাতে মানে
একটা ভালো ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। তার জন্য আমরা সারা দিন আজকে মানাগ্রামে থাকবো। তো যাই হোক, চলুন, চলে এসেছি। দেখতেই পাচ্ছেন ট্যুরিস্টদের গাড়ি কত ভিড়। কি বলছো শুনতে পেয়েছো? 10-12 হাজার টাকা। চল পিছিয়ে যাও, পিছিয়ে। আর না হলে যেতে হবে। गणेश जी का जाएंगे, व्यास जी का भीमपुर सरस्वती का उत्सव। दोस्तों के साथ गए हम पहले से पहली बार आए हैं। इनका यार और হ্যাঁ, যেতে ভাড়া লাগবে, তারপর রুমের ভাড়া লাগবে। তো সেই টাকাতে আমি সোজা হরিচা চলে যাই। बार-बार फोन लगाए उठा ही नहीं सकता है। বাসে গেলে এটা হলো মানাগ্রামের গণেশ গুহা, যেটাকে আমরা হিন্দিতে বলি গুফা। পঞ্চপাণ্ডব এই গুফাটা তৈরি করেছিল। সেটা কোথায়? এই তো ভিতরে গুফা। ক্যামেরা রাউন্ড দেখো না, দেখে পারবে না। তো যাই হোক, গুহার ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, সেইখানে আমরা ক্যামেরা করতে পারবো না। তো যাই হোক, আমরা ঘুরে আসি। इस गांव का प्राचीन नाम है मणिभद्रपुरी। मणिभद्रपुरी इसलिए बोलते हैं कि मणिभद्र नाम के यक्ष कुबेर जी का सेवक इस क्षेत्र का राजा हुआ करता था, उसी के नाम से इस क्षेत्र का नाम है मणिभद्रपुरी। और ऐसा भी कहते हैं कि पुष्पक विमान को छीन के रावण यहाँ से ले गया था। धीरे धीरे मणिभद्रपुरी का अपभ्रंश होकर रूप बिगड़ के माणा हो गया। अभी जहाँ हम बैठे हैं ये सम्याप्रास नाम का तीर्थ है। अलकनंदा सरस्वती का तट है, उधर से अलकनंदा जी, इधर से सरस्वती है। यहाँ नीचे संगम होता है, उसको बोलते हैं केशव प्रयाग। ये जो है गंगा का पहला प्रयाग माना जाता है, केशव प्रयाग को। इसी सम्याप्रास तीर्थ में भगवान के 17वें अवतार आए थे कृष्ण द्वैपायन। यहाँ आने के बाद उन्होंने जो है मन में विचार किया कि वेद जो है पहले एक ही था श्रुति रूप में, उसको सुनते थे, याद करते थे, सुनते थे, याद करते थे। तो कृष्ण द्वैपायन महाराज जी ने विचार किया कि जो आने वाली पीढ़ियाँ होंगी इसको समझ नहीं पाएंगी। उसके लिए उन्होंने जो है वेद को 4 भागों में विभक्त किया, ऋगु यजु साम अथर्व। बांटने के बाद जो है उन्होंने फिर देखा कि जो है मंत्र कठिन है, सरलता से समझ में नहीं आएंगे, तो इसको जो है संक्षिप्त किया जाए और सरलीकृत किया जाए। तो उसके लिए जब उन्होंने पंचम वेद के रूप में जय ग्रंथ को, इतिहास और पुराण की रचना की। रचना करने के बाद सूत जी को उपदेश दिया, सुखदेव जी को उपदेश दिया, और फिर जो है एक विचार किया कि इसको लिखा जाए, क्योंकि द्वापर तक जो लिखने की परंपरा बहुत कम थी, सुनते थे, याद करते थे, श्रुति परंपरा चलती थी। तो
वेद व्यास जी। वेद व्यास इसलिए कहते हैं कि एक वेद के 4 भाग किए थे, एक वेद को बढ़ाया था, इसलिए वेद व्यास कहलाए। उन्होंने जब गणेश जी का स्मरण किया था तो गणेश जी ने शर्त रखी कि मैं लिखूंगा लेकिन रुकूंगा नहीं। तो व्यास जी ने मन में विचार किया कि गणेश जी विघ्नकर्ता और विघ्नहर्ता दोनों हैं। जब हम केवल स्वार्थ के लिए कार्य करेंगे अपने लिए, उस कार्य में जो है गणेश जी विघ्नकर्ता बनते हैं। जब समाज के लिए, पूरे राष्ट्र के लिए, पूरे जो है विश्व के लिए कार्य करेंगे तो वहाँ गणेश जी विघ्नहर्ता बनते हैं। गणेश जी को गणतंत्र का देवता माना जाता है। तो व्यास जी ने विचार किया कि साक्षात विघ्नहर्ता यदि मेरे कार्य को करेंगे और लोक कल्याण का ये कार्य है तो गणेश जी विघ्न नहीं होने देंगे। उन्होंने भी शर्त रखी कि जो कुछ मैं बोलूँगा पहले आप समझना फिर आगे लिखना, ऐसी दोनों में शर्त हुई थी। ऐसी मान्यता है कि इसी स्थान पर बैठ के गणेश जी ने जब लिखना प्रारंभ किया था, जहाँ पर भी हम बैठे हैं, व्यास जी बोलते जाते थे, गणेश जी लिखते जाते थे, वही स्थान है ये। जब व्यास जी बोलते थे, गणेश जी लिखते थे, तो बीच बीच में व्यास जी को समय चाहिए होता था, अपना नित्य कर्म करना है, संध्या वंदन करना है, एक कूट श्लोक, कठिन श्लोक बना के सुना देते थे। उसका सही अर्थ निकालने में जो है गणेश जी को समय लगता था, तब तक वो जो है अपना जो है नित्य कर्म, संध्या वंदन जो भी करना होता था कर लेते थे। ऐसे करते करते व्यास जी बोलते गए थे और गणेश इस स्थान पर बैठ के पुराण और महाभारत की जो कथाएं हैं उनको लिखते गए थे। वही स्थान है ये जो पूरा क्षेत्र है सम्याप्रास कहलाता था। और ऐसा वर्णन आता है कि वेद व्यास इसके कुलपति हुआ करते थे। कुलपति की परिभाषा ये थी कि 10,000 छात्रों को जो शिक्षा का, भोजन का प्रबंध करे वो जो है कुलपति कहलाता था। तो जो सोनकादि ऋषि थे, सूत जी थे, सुखदेव इत्यादि ऋषि थे, वो सब इस क्षेत्र में पढ़ा करते थे और इस क्षेत्र के कुलपति व्यास जी हुआ करते थे। जिस तीर्थ में हम आए हैं, जिस पर्वत पर बैठे हैं, इस पर्वत का नाम है नर पर्वत। सामने वाला पर्वत नारायण पर्वत है। भगवान विष्णु के चौथे अवतार थे ये दोनों। यहाँ दोनों ने तपस्या की थी। भगवती लक्ष्मी जी ने जो है बेर की झाड़ी का रूप धारण करके भगवान की रक्षा की थी ऊपर से। तो भगवान ने वरदान दिया था कि लक्ष्मी पूरा क्षेत्र जो है तुम्हारे नाम से प्रसिद्ध होगा। बेर को संस्कृत में बद्री बोलते हैं, इसीलिए इस क्षेत्र का नाम जो बद्रीनाथ हुआ। नर को भगवान ने 2 वरदान दिए कि अगले अवतार में जो है, इस अवतार में तुमने हमारी सेवा की है, अगले अवतार में मैं तुम्हारी सेवा करूंगा। और दूसरा वरदान दिया कि तुम छोटे हो लेकिन तुम्हारा नाम पहले आएगा। तो नर छोटे थे लेकिन नर का नाम पहले लेते हम लोग। वही नर जो है अर्जुन के रूप में और नारायण जो है कृष्ण के रूप में अवतरित हुए थे। और भगवान ने जो है अर्जुन का रथ हाँका था वो वरदान के कारण। जब गाड़ी से जहाँ उतरेंगे उसके ठीक सामने माता मूर्ति का मंदिर है। ये भगवान नर और नारायण की माता जी का मंदिर है, मूर्ति माता का। यहाँ परंपरा है कि वर्ष में एक बार जो है अपनी माता जी से मिलने जो है भगवान आते हैं यहाँ। व्यास गुफा आगे, उससे आगे कल्पग्राम है। यहाँ से 3-4 किलोमीटर आगे जब कल्पग्राम क्षेत्र आता है, भागवत इत्यादि पुराणों में वर्णन आता है कि जब प्रलय हो जाएगी, पूरी सृष्टि में, पृथ्वी में जल भर जाएगा, तो जो सृष्टि का अंश है वो सूक्ष्म रूप में, बीज रूप में वहाँ सुरक्षित रहेगा। जैसे जल घटेगा यहीं से पुनः सृष्टि का प्रारंभ होगा। यहाँ से 45-50 किलोमीटर आगे देवताल है, जहाँ से सरस्वती का उद्गम होता है। और देवताल के ठीक बगल में माणा पास है, माणा दर्रा। उसके पश्चात कैलाश मानसरोवर की सीमा प्रारंभ हो जाती है। सन 62-63 तक यहाँ से व्यापार होता था। ये जो गांव है ये व्यापार का बहुत बड़ा केंद्र हुआ करता था। कैलाश मानसरोवर की यात्रा यहाँ से करते थे, तिब्बत के साथ व्यापार चलता था। और एक जो है जैसे नेपाल के साथ अभी संबंध है, उसी प्रकार का तिब्बत के साथ संबंध था। 62 के बाद इस मार्ग को बंद कर दिया गया है। और वहीं देवताल से थोड़ा आगे चल के जो है बाईं तरफ चलेंगे तो गोमुख आता है। यहाँ से गोमुख जाने का पैदल का मार्ग है पुराना। जो सामने घाटी है, इस घाटी के ठीक पीछे की तरफ गोमुख है और इस तरफ अलकापुरी है। अलकापुरी से अलकनंदा जी निकलती हैं, गोमुख से भागीरथी निकलती हैं। यही अलकनंदा और भागीरथी जब देवप्रयाग में मिलेंगी तो फिर जो है इसका गंगा नाम होता है, तब तक इनका नाम अलग अलग है। और ये नारायण पर्वत के पीछे चलेंगे तो चक्र तीर्थ है, सोमकुंड है। सोमकुंड ऐसा स्थान है जब चंद्रमा ने यहाँ तपस्या की थी, तपस्या बोलते हैं कर्म करने को, तो चंद्रमा ने वहाँ दवाइयों की खोज की थी। वहीं से जो इनको जो है औषधियों के स्वामी होने का जो वरदान प्राप्त हुआ था। उसके बाद जो सतोपंथ है, सत्य का मार्ग, वहाँ तिकोना तालाब है। उसके बाद जो है स्वर्गारोहणी चोटी है, जहाँ से जो है युधिष्ठिर महाराज सशरीर स्वर्ग को गए थे। स्वर्गारोहणी के ठीक पीछे केदारनाथ जी हैं। बगल में नीलकंठ पर्वत है। नीलकंठ के ऊपर नारायण पर्वत पर जो है उर्वशी कुंड है, जहाँ भगवान नारायण ने जो उर्वशी को उत्पन्न किया था अपने जंघाओं से। उसके ठीक नीचे चरण पादुका है, जहाँ भगवान नारायण के चरणों के निशान हैं। और चरण पादुका के नीचे जो है उर्वशी पीठ है। उर्वशी पीठ जो है
उर्वशी दो प्रकार की हैं। एक तो जो है जो भगवान ने गंगा से उत्पन्न की थी, और एक उर्वशी देवी है। तो जो ये पूरा बद्री क्षेत्र है, इसके जो अधिष्ठात्री देवी हैं वो उर्वशी जी हैं। उर्वशी पीठ इसको कहा जाता है। और ऐसा कहते हैं कि जब पार्वती के जो सती के जो है देह त्याग किया था, तो भगवान विष्णु ने चक्र के द्वारा जब उसके टुकड़े टुकड़े किए थे, तो भगवती का जो उरु का भाग है, ये वाला हिस्सा, ये जंघा से लेके कमर तक का, ये जो है इस स्थान पे गिरा था। वहीं जो है उसी पीठ के ऊपर जो भगवान बद्रीनाथ जी स्थापित हैं। इसको जो उर्वशी पीठ कहा जाता है। और ये जो पीछे की घाटी है, ये नीति घाटी है। ये वाली माना घाटी है, इसके पीछे नीति घाटी है। ये दोनों मार्ग आगे जाकर मिल जाते हैं। इस पूरे क्षेत्र के ऋषि नारद ऋषि हैं, और शिव यहाँ के अधिष्ठात्री देवता हैं। भगवान विष्णु का धाम है, लेकिन शिव यहाँ के देवता हैं, नारद ऋषि हैं। 6 महीने मनुष्य पूजा करते हैं इस पूरे क्षेत्र में, और 6 महीने जो देवता करते हैं। ये इस स्थान की संस्कृत रूप में कथा है। बोलिए गणेश भगवान की। এই যে নিচে গণেশ গুফা, আমরা ঘুরে এলাম গণেশ গুফা। গণেশ গুফা থেকে ঘুরে আসার পরই এই রাস্তাটা ঘুরে এখান দিয়ে আসছে, এসে এই ওপরে আছে ব্যাস গুফা। এবার ওখানে আমরা যাব। নিচে মানে এরা তো এই মালগুলো অন্য জায়গায় পাঠায়, হিমালয়ানে মাল এরাই নিয়ে আসে। না আমি যদি এখান থেকে পাই, এখানে কম হবে না আপনার? এখানে এখানে যদি আমি কোম্পানির মাল নেন তাহলে তো 1-1.5 এইগুলো হচ্ছে ঘরোয়া, সব পছন্দ করে নিয়ে আসে। হ্যাঁ সেইটা জিজ্ঞেস করছি। এইগুলো এখানে নেওয়াই না থাকে অল্প দিনে কাজ হয়ে শুনেছি। সব ডাউনই। এখানে ভেড়া এবং ইয়াকের লোম শুকনো করা হচ্ছে। এগুলোই কোনো না কোনো পোশাক তৈরিতে বা দড়ি সুতো কিছু বানাতে হয়তো কাজে ব্যবহার করে। হয় পোশাক হবে, না আসবাবপত্র হবে, যাই হোক ওটা ওনারাই হয়তো জানেন। আর ওখানে উপরাষ্ট্রপতি আসবে, হেলিকপ্টার ঘুরছে কনস্ট্যান্ট। এই চলে এসেছি আমরা ওপরে ব্যাসদেবের গুফা, যেখানে ব্যাসদেব ধ্যান করেছিলেন সেখানে। আর এখানেই হচ্ছে গিয়ে ভারতের শেষ চা দোকান। দেখুন বড় বড় করে সাইনবোর্ড দেওয়া আছে, এবং এখানে SBI ব্যাংকের একটা ATMও আছে, ATM প্লাস ছোট একটা ব্যাংক। আচ্ছা, ফটো তোলা বারণ আছে। ফটোগ্রাফি এই পর্যন্ত করা যাবে, এরপর ভেতরে ফটোগ্রাফি করা যাবে না। এই বেদ ব্যাস গুহায় বসে মহাভারত রচনা করা হয়েছিল। বেদ ব্যাসজি ওপর থেকে বসে মহাভারতের ঘটনাগুলো একে 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 বলতেন, এবং শ্রী গণেশজি নিচে বসে সেই পুরাণ কথা অনুযায়ী আস্তে 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 সেগুলো লিখতেন। এবং এটা লেখার জন্য বেদ ব্যাসজি সময়, এটা বলার জন্য ব্যাসজি সময় নিতেন, কারণ তাকে ধীরে 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 বুঝে শুনে এবং চিন্তা করে একটার পর একটা ঘটনা বলতেন, এবং গণেশজি বসে বসে লিখতেন। এই গুহায় বসে বেদব্যাসজি শ্রীমদ্ ভগবদ্গীতা লিখেছেন, সত্যনারায়ণ কথা লিখেছেন, মহাভারত তথা আরও 18টা গ্রন্থ রচনা করেছেন। এখানে বসে তিনি চতুর্বেদ রচনা করেছেন, যেমন ঋগ্বেদ, সাংবেদ, যুগ্মবেদ এবং অথর্বেদ।
গুহার বাইরেটা যখন আপনারা প্রবেশ করা আসে দেখবেন, তখন দেখবেন যে গুহার পাথরগুলো স্টেপ বাই স্টেপ কি সুন্দরভাবে রাখা আছে। এটা অ্যাকচুয়াল যখন গুহাটা পুরাণকালে ছিল তখন এটা যে পুঁথি যে গ্রন্থ ছিল, পুঁথি গ্রন্থগুলো ওপরের পর রাখার ফলে যেরম দেখতে হয় এটা ঠিক তেমনি। কিন্তু যখনই কলিযুগ আসতে শুরু হয় তখন কলিযুগ আসার সঙ্গে সঙ্গে এই পুঁথি বা গ্রন্থগুলো আস্তে আস্তে পাথরে পরিণত হয়। গুহার বাইরে যখন ঢুকবেন, আমরা যখন ঢুকেছি একটু আগে গেলে দেখতে পাবেন ওখানে লেখা আছে 5530 সাল। 2022 সাল অনুযায়ী এই গুহার বয়স হয়েছে যে 5530, মানে অর্থাৎ 2022 সাল অনুযায়ী 5530 বছর আগে আপনারা চলিয়ে যদি যান, তখন এই গুহা বেদব্যাসজি এখানে স্থাপন করতেন এবং এখানে রচনা করতেন। যাই হোক, এখন আমরা দাঁড়িয়ে আছি ভারতের প্রথম এবং শেষ চায়ের দোকান। এখন একটা স্যান্ডউইচ আর একটা চা নিয়ে নিয়েছি, মোটামুটি 20 টাকা করে দাম। আর এখানে জুস বিক্রি হচ্ছে, ঠিক আছে, জুস বিক্রি হচ্ছে, এগুলো সব মোটামুটি সব 20 টাকা করে দাম। তো যাই হোক, এসছি ভারতের শেষ সীমানা, প্রথম গ্রাম শেষ গ্রাম যেটাই বলা যায় না কেন। একটু আমরা এখান থেকে হালকা ফুলকা লাঞ্চ করে নিই, তারপর আবার বেরোবো। এটা হলো রোডোডেন্ডনের জুস। যাই হোক, ব্যাসদেবের গুফা আমরা ছেড়ে এবার যাব সরস্বতী নদী এবং ভীমশিলার দিকে। মানুষের জীবনযাত্রা কেন দেখুন। আমরা ওই মানাগ্রামের রাস্তা থেকে এলাম, দেখিয়ে দিচ্ছি। ওই যে লোকগুলো দাঁড়িয়ে আছেন, ওই যে গোলাপি যে বিল্ডিংটা, ওখানে হচ্ছে গিয়ে গণেশ গুফা ছিল। ওই গণেশ গুফা থেকে ওইখান থেকে রাস্তাটা কানেক্ট হচ্ছে, এই যে রাস্তাটা কানেক্ট হচ্ছে এখানে, এই যে দুটো রাস্তা কানেক্ট হচ্ছে, কানেক্ট হয়ে এই দিক থেকে আসছে রাস্তাটা। এখান থেকে আমাদের যেতে হবে সরস্বতী নদী, ভীমশিলা। যাই হোক, আমরা এখন ধীরে ধীরে এগিয়ে যাই সরস্বতী নদী বা ভীমশিলার উদ্দেশ্যে। মানাগ্রামের শেষ যে চায়ের দোকান, সেই চায়ের দোকানটা ওই ওপর দিকে পড়ছে, যেখানে ব্যাসদেবের গুফা আছে। আর রাস্তাটা ওই দিক থেকে ঘুরে আসছে, ঘুরে এসে ওখানে কানেক্ট হচ্ছে, ওখান থেকে কানেক্ট হয়ে গিয়ে রাস্তাটা এইখান থেকে বেরিয়ে আসছে। এগুলো হচ্ছে সব হিমালয়ান আয়ুর্বেদিক জড়িবুটি গাছ। এগুলো প্রচুর কাজে লাগে। এগুলো মানুষের মানে শরীরে এত এনার্জেটিক বা শরীরের পাওয়ার এইসবের জন্য, প্লাস মানুষের শরীরে বিভিন্ন রকম কাজে কিন্তু লাগে এইসব পালাগুলো। কারণ এইগুলো হচ্ছে গিয়ে হিমালয়ান ট্রি যে কার্যকারিতা, যে গুণাগুণ এখনও আজও পর্যন্ত কেউ সঠিকভাবে সেটা ঠিক করতে পারিনি যে অ্যাকচুয়াল এটা কী কী কাজে লাগে। কারণ এই গাছপালাগুলো প্রচুর কাজে লাগে, এই গাছপালাগুলো কিন্তু প্রচুর কাজে লাগে। আমরা চলেই এসেছি সরস্বতী নদী, মা সরস্বতী মন্দির এবং ভীমশিলা। এই দেখুন, এখানে অ্যারো দিয়ে এটা মেনশন করা আছে, যেটা বলছিলাম যে এইগুলো হিমালয়ান গাছ মানুষের প্রচুর কাজে লাগে। মানে এমনও কি নির্ধারণ করা গেছে, মানে মারণাত্মক রোগ পর্যন্ত থেকে মানুষকে মুক্তি দিতে পারে। তো যাই হোক, চলুন আবার এখানে দেখছি হিন্দুস্তান কি পেহলা চা খা দোকানে, এখানেও চা খাবো আমরা গিয়ে। ওপরে আমরা খেয়েছি মানাগ্রামের ওপর যেখানে ব্যাস গুফা, সেখানে আমরা খেয়েছিলাম যে চা এবং
পকোড়া পকোড়া বলতে স্যান্ডউইচ স্যান্ডউইচ মানে কি দুটো পাউরুটিকে ট্রাইঅ্যাঙ্গেল ত্রিভুজ করে কেটেছে, তার ভেতরে একটু আলুর পুরফুর দিয়ে দিয়েছে, সেটাকে বেসনের মধ্যে চুবিয়ে ভেজেছে, ব্যাস জাস্ট এইটুখানি, এর থেকে বাইরে আর কিছু নয়। ওরা পকোড়া বলতে এইটুকুনি বোঝায়। আর ছোট ছোট আলুকে বেসনের মধ্যে ভালো করে পাকিয়েছে, পাকিয়ে ওটাকে ইয়ে করেছে, পকোড়া বানিয়েছে। তো এসে গেছি সরস্বতী নদী, একটু হাঁটিয়ে এই যে সেই মা সরস্বতী মূর্তিকে দর্শন, সরস্বতী নদী মায়ের কাছে যাবো একবার, আমরা প্রণাম করব। জুতোটা এই ধারে খোলাই ভালো, ওটা ফ্রন্ট পোর্শন হয়ে যাচ্ছে মন্দিরে, তাই পেছন দিকটা জুতোটা খুললাম। জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী, জয় মা। আগো মা সবাইকে ভালো রেখো, রক্ষা করো, ছেলেপুলেদের বিদ্যে দাও, বুদ্ধি দাও, তারা যাতে ভালো করে মানুষ হোক সবাই, এটুকুনি বলবো। আমাদের সবার ভালোবাসা নিয়ে প্রণাম নিয়ে। আর এইখানে এই সেই ভয়াল সরস্বতী নদী, এখানে দেখুন, খালি আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন সেই সরস্বতী নদীর ভয়াল রূপ। আর ওই দিকে যে শিলাটা দেখতে পাচ্ছেন, ওই যে শিলাটা, ওই যে শিলাটা, ওইটাই হচ্ছে গিয়ে ভীমশিলা। ওখান থেকেই পঞ্চপাণ্ডবরা স্বর্গারোহিণী হয়ে স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করেছিল। একমাত্র ধর্মরাজ যুধিষ্ঠির যেতে পেরেছিল, আর কেউ যেতে পারেনি। তো যখন এখানে তো আগে পাথর ছিল না, এইখান দিয়ে যেহেতু স্বর্গরাজ্যে মানে গিয়েছিল, সেহেতু দ্রৌপদী বলেছিল যে স্বামী আমি কি করে যাব এখান থেকে। তো ভীম তখন পাহাড় ভেঙে, এই পাহাড় ভেঙে শিলা ভেঙে নিয়ে এসে এখানে ফেলে রাস্তা তৈরি করেছিল, এবং এই পথ দিয়েই তারা স্বর্গে গেছিল স্বর্গারোহিণী হয়ে। তো পুরাণে কথিত আছে, অবশ্য আপনারা জানেন যে স্বর্গারোহিণী হয়ে স্বর্গে একমাত্র ভীম গেছিলো, যুধিষ্ঠির গেছিলো, এছাড়া আর কেউ যেতে পারেনি। আমি একবার নদীর ভয়াল রূপটা আমি দেখিয়ে দিচ্ছি, মা সরস্বতীর ভয়াল যে নদীর রূপটা। এখান থেকেই মা সরস্বতী নদীর কিন্তু উৎপত্তি স্থল, মা সরস্বতী নদীর উৎপত্তি স্থল কিন্তু এখান থেকেই। ভাবতে পারছেন কিরাম গর্জন। এখন অক্টোবর মাসের 27 তারিখ, অলরেডি বরফ পড়ে গেছে কেদারনাথে, বদ্রীনাথও পড়ে গেছে, ওপরেও পড়ছে অলরেডি। তো বরফ পড়ছে, তা সত্ত্বেও এই জল কোথা থেকে আসছে এখনও কিন্তু কেউ জানে না। কিন্তু এই জল কোথা থেকে আসছে কেউ জানে না। তো যাই হোক, চলুন এখন আমরা এগিয়ে চলি সামনের দিকে। এই মন্দিরটা নতুন হয়েছে, শ্রী শ্রী বিশ্ব সরস্বতী মাতা মন্দির। মা সরস্বতী কিন্তু আগে অধিষ্ঠান, যখন পঞ্চপাণ্ডবরা এসেছিল তখন কিন্তু মা সরস্বতীর ওখানেই অধিষ্ঠান করেছিল, কিন্তু বর্তমানে এটাকে রিনোভেশন করে আধুনিকরণ করে নতুন মন্দির তৈরি করা হচ্ছে, মা সরস্বতীর মন্দির। খুব সুন্দর মন্দিরটা তৈরি করা হয়েছে। মন্দিরটা এখন বন্ধ আছে, নাহলে ভেতরে আমরা যেতাম, গিয়ে দেখাতাম। এখন মন্দিরটা তৈরি হয়নি সেরকমভাবে, জাস্ট মানে বলা যায় ফিনিশিং কনস্ট্রাকশনের কাজ চলছে, আগামী বছরে আশা করি হয়ে যাবে। দেখুন এখানে বোর্ডটায় লেখা আছে মা সরস্বতী মন্দির নবনির্মাণ কার্য, ঠিক আছে, নতুন কাজ হচ্ছে আর কি। আবার সেই চায় কা দোকান, वही जो पंसा उतारी थी
वापी पे पानी नहीं गिरता 5 किलोमीटर 5 किलोमीटर আসবো আবার এই দোকানে চা খেতে। দেখি ওপরে কি আছে। এই রাস্তা দিয়ে কিন্তু স্বর্গারোহিণী ট্রেক হয়, আর এই সেই সরস্বতী নদী বয়ে চলেছে। রাস্তাটা এত খাড়াই স্টিপ, না হলে কিন্তু আরামসে একবার নিচে নামা যেত। এখানেও কনস্ট্রাকশন। বাবা কোথায় কোথায় যে দেখবো তার ঠিক নেই। বাপ রে বাপ, উফ কি উঁচু, বাপ রে। আবার মেঘ হচ্ছে, মেঘ উঠলেই ভয় লাগে, এই মেঘ উঠলেই ভয় লাগে। কখন দুমদাম করে ওয়েদার খারাপ হয়ে যাবে, স্নোফল নেমে যাবে। মা ত্রিপুরবালা সুন্দরী, ও ত্রিপুরবালা, সরি, মা ত্রিপুরবালা সুন্দরী। এখানেও পেহলাওয়ালা শেষওয়ালা চায় খাওয়ার দোকান। কোনটা পেহলা আর কোনটা শেষ এখনো বুঝতেই পারছি না। নিচুতে দেওয়া আছে পেহলাওয়ালা শেষওয়ালা, আর এখানেও দেওয়া আছে তাই। যাই হোক, যে वाला ही হোক না কেন, हम नीचे वाला है, नीचे वाला का एक चाय पियेंगे। চলুন চা খাওয়া যাক। তো নিয়ে নিয়েছি এখানেও চা 20 টাকা করে, আর ব্রেড পকোড়া ভেজে দিল এখানে। ওখানে অবশ্য ভাজা ছিল না, ওখানে মানে ঠান্ডা ছিল, এখানে ভেজে দিল। তো এই যদি হাফ ব্রেড পকোড়া যদি নেওয়া হয় তাহলে 30 টাকা, ফুল নিলে 50 টাকা, সঙ্গে চাটনি। তো এখন शेष चाय दुकान या पहला चाय दुकान, हम नीचे वाला का दुकान में पी रहा है, खा रहा है। तो খেয়ে নি, তারপরে কথা হচ্ছে। এই দেখেন পিছনে দেওয়া আছে। আরে ভাই দেখতে পাচ্ছেন, চলুন খেয়ে নিয়ে আগে তারপরে কথা হবে। পকোড়া ভালো না, কাঁচা বন্ধ যাচ্ছে বেসমের, জঘন্য খেতে। ভাবলাম ভালো হবে, বেসনটাকে ফাটানি ভালো, তৈরি করতে পারিনি, বিচ্ছিরি বন্ধ যাচ্ছে। কিন্তু বলবো চাটা সুপার, এত ভালো চা আমি এই কি বলবো, বদ্রীনাথে এখানে এখনো পর্যন্ত খাইনি। চাটা সুপার চা হয়েছে, মানে এখানে তো যা হচ্ছে জল দিয়ে চালিয়ে যাচ্ছে, এটা অনেকটা দুধ আছে, চায়ের ফ্লেভারও তেমনি অসাধারণ। একটা মিস্টেক হয়ে গেল, এই যে চাটনিটা নিয়েছি, এই চাটনিটার জন্য কিন্তু ওরকম ফ্লেভারটা খেতে লাগছে। এটা কাঁচা সবজি দিয়েই বানিয়েছে, মানে কাঁচা কড়াইশুঁটি আর এখানকার লোকাল যেসব শাকসবজি আছে এটা দিয়ে বানিয়েছে। কিন্তু আমি শুধু স্যান্ডউইচটা খেয়ে দেখলাম, মানে সত্যি ভালো খেতে, ভালো খেতে। চাটনিটার জন্য বিচ্ছিরি লাগছে, যদি টমেটো সস হতো খুব ভালো হতো। যাই হোক, হয়ে গেছে, কিছু করার নেই, চলুন এবার এগোনো যাক। বেরিয়ে যাচ্ছি, এই যে স্বর্গারোহিণী ট্রেক হয়, এই যে রাস্তাটা এই বেরিয়ে যাচ্ছে ওপরে, এই ওপর দিয়ে বেরোতে হবে। বসুধারা, সহস্রধারা,
ঠিক আছে, এগুলো সব ওপরে বেরিয়ে যাচ্ছে। যাওয়া গেলে যাওয়া যেত, যদি একটা দিন স্টে করতাম তাহলে অবশ্যই যেতাম, যেহেতু স্টে করিনি, সময় নেই, তাই যেতে পারছি না। যাচ্ছে কয়েকজন হেঁটে হেঁটে ওপরে যাচ্ছে, তো এখন নিচে নেমে যাবো আমি। যদি কখনো কোনো দিন আসি সরকারবাহিনী ট্রেক করতে, সাতোপান তাল ট্রেক করতে, তো অবশ্যই আসবো, আপনাদের ভিডিও অবশ্যই শেয়ার করব, অল ডিটেলস সব কিছু শেয়ার করব। তো যাই হোক, আমাদের ক্যান্ডিডেটটা বোধহয় নিচে নেমে গেছে, এখন আমি নিচে নেমে যাই। কি অপূর্ব দৃশ্য, তাই না? বলে বোঝানো যাচ্ছে না, এত সুন্দর দৃশ্য। চল নেমে যাই। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে গিয়ে দ্রৌপদী মন্দির। যখন পঞ্চপাণ্ডব স্বর্গারোহিণী স্বর্গে যাত্রা করেছিল, তখন দ্রৌপদী এখানে বেশ কয়েকদিন ছিলেন, আর আমরা ওখান থেকেই ঘুরে এলাম। এখন আমরা ফেরত চলে যাচ্ছি আমাদের গাড়ির দিকে। ভালোই গরম লাগছে, যা রোদ্দুর, বাপরে বাপ, ঠান্ডা কিছুই মালুম হচ্ছে না। মনে হচ্ছে একটা গেঞ্জি পরে ঘুরি, এরকম অবস্থা, বিভৎস গরম। আর যে জল বইছে সেই জলগুলোতে হাত দেওয়া যাচ্ছে না, বরফের থেকে বেশি ঠান্ডা। ঘরবাড়িগুলো বেশ সুন্দর পেন্টিং করা আছে, দেখতেও খুব ভালো লাগছে, দেবদেবীর মূর্তি। बस हमें माना है बद्री का अपना दर्शन। চলে এলাম যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম এখানে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা দেখবেন, যদি ভালো লাগলে অবশ্যই জানাবেন, অন্যজনদেরও জানাবেন। আজকে এখানেই দেখা হবে আবার পরবর্তী অন্য ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা। এখানে আজও ব্যাপার, দাঁড় কাকগুলো সব ঠোঁটগুলো হলদে, মানে জানি না কোনটা মেল কোনটা ফিমেল। দুটো কাক দেখলাম যার ঠোঁট লাল, আর বাদ বাকি সব দেখলাম ঠোঁট দেখি হলদে। এই যে কাকটা দেখুন, ঠোঁটটা হলদে।
আর এই কাকটা দেখুন ঠোঁট লাল। তাজ্জব ব্যাপার, জানি না এখানে মেল কোনটা ফিমেল কোনটা।